আপনার রাম মন্দির অপছন্দ হতে পারে, শ্রীরামচন্দ্র অপছন্দ হতে পারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপছন্দ হতে পারে, জ্ঞানবাপীতে যে আজ পুজো হলো সেটা দেখে আপনার গা জ্বলতে পারে, কিন্তু দয়া করে গরিবের পেটে লাথি মারবেন না, মারবেন না, মারবেন না, ভাতে মারবেন না গরিবদেরকে। এমন কিছু কথা বলবেন না, এমন কিছু উস্কানিমূলক মন্তব্য করবেন না যার জন্য বহু প্রান্তিক মানুষ কর্পদক শূন্য হয়ে সত্যি রাস্তায় বসার জোগাড় হয় তাদের। আমি কথা বলছি এই মুহূর্তে মুদ্রা ঋণ। আমি আজকে বাজেট দেখছিলাম, বাজেট যে স্পিচ, সেই স্পিচে মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজকে মুদ্রা ঋণ, সেই মুদ্রা ঋণ নিয়ে কথা বলতে বললেন 30 কোটি মানুষকে, 30 কোটি মহিলা, প্রান্তিক মহিলা, একেবারে খেটে খাওয়া দারিদ্র শ্রেণীর মহিলা, যাদেরকে আপনারা সবজি মাসি, ডিমওয়ালি দিদি বলেন, যাদেরকে আপনারা বলেন যে পাউরুটি এবং ডিম টোস্ট বিক্রি করে সেই মাসি শিয়ালদা স্টেশনের পাশে যিনি বসেন, যাদেরকে আপনারা বলেন যে ভাতের হোটেল কি সুন্দর অমুক দিদি তৈরি করেছে, ডালহাউসিতে যে বিপুল ভাইরাল হয়ে যাওয়া দিদি, তাদের যে হোটেল, পান সুপারি এবং আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে ছোট্ট একটা জায়গাতে যে মহিলা নিজের জীবন ধারণের জন্য লড়াইটা করছেন, স্বামী হারা হওয়া এক মহিলা, তাদের আসলে খাটো করে বোধহয় দেখানোর চেষ্টা হচ্ছে। এবং এই পুরো জিনিসটা হচ্ছে তার কারণ আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপছন্দ করেন, মুদ্রা লোনকে সে কারণে, আয়ুষ্মান ভারতকে সে কারণে, বিএসএফ, ইডি, সিবিআইকে সে কারণে যেন ভিলেন বানিয়ে দেওয়া হচ্ছে। আমি আজ দেখছিলাম, শুনছিলাম 30 কোটি প্রান্তিক মানুষ যাদের কথা আমি বললাম, প্রান্তিক মহিলা, তাদেরকে এই মুদ্রা লোনের আওতায় আনা হয়েছে। এবং আমি যখন সেন্ট্রাল গভর্নমেন্টের, কেন্দ্রীয় সরকারের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে দেখছিলাম যে মুদ্রা লোনটা কি, কত টাকা দেওয়া হয়, কত মানুষ এতে সুবিধাভোগী হন, উপভোক্তা কতজন হন, তখন দেখতে দেখতে পশ্চিমবঙ্গে যখন ক্লিক করলাম অবাক হলাম যে পশ্চিমবঙ্গে একটা বড় সংখ্যক মানুষ যারা পূজার সামগ্রী বিক্রেতা এবং তাদের মধ্যে থেকে বেশিরভাগই মহিলা। ঠিক শুনেছেন, পশ্চিমবঙ্গে, যে পশ্চিমবঙ্গে তাদের শাসক দল, যে রাজ্যের শাসক দল বলে মন্দির বানালে নাকি বাটি হাতে বসতে হবে, রাম মন্দির বানানো নাকি আসলে ধর্ম করা, এতে অর্থনীতি নেই, এতে পেটে ভাত জোগানোর কোনো সংস্থান নেই। শুনলে অবাক হবেন, সেই পশ্চিমবঙ্গেই বেশিরভাগ মানুষ যারা মুদ্রা লোন নিয়েছেন তাদের মধ্যে থেকে সংখ্যাগরিষ্ঠ মহিলা, তারা পূজার সামগ্রী বিক্রি করেন। অর্থাৎ কালীঘাট মন্দিরের সামনে ঝুড়ি নিয়ে হয়তো ফুল, মালা, বেলপাতা এই সমস্ত কিছু বিক্রি করেন, হয়তো দশকর্মার ভান্ডার খুলে বসেছেন তারাপীঠে, হয়তো গোটা বাংলা জুড়ে বিভিন্ন তীর্থস্থান রয়েছে, সেই সমস্ত তীর্থস্থানে অযোধ্যার মতন বা বেনারসের মতন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা যোগী আদিত্যনাথ যেভাবে তৈরি করে দিয়েছেন একটা করিডোর, এবং সেই করিডোরে সুস্পষ্টভাবে নির্দিষ্ট কিছু মানুষকে বসে ব্যবসা করার জন্য যে জায়গা ছেড়ে দেওয়া হয়েছে, সেরকম জায়গা পশ্চিমবঙ্গে ছেড়ে দেওয়া হয়নি। কারণ ওই ধর্ম করলে কি আর হয়, কিন্তু আসলে ধর্মটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, এবং সেটা রাজনীতির জন্য হয়তো করছেন, কিন্তু নিজে খাচ্ছেন কিন্তু গিলছেন কই, সেই অবস্থা তৃণমূল কংগ্রেসের। তারা এটা স্বীকার করছেন না যে ভারতবর্ষে তীর্থ পর্যটন আগামী দিনে ওই 5 ট্রিলিয়ন ইকোনমিতে মেজর রোল প্লে করবে। এবং এই যে তীর্থ পর্যটন, তার মধ্যে একটা বড় ভূমিকা নিচ্ছে আনঅর্গানাইজড এবং অর্গানাইজড সেক্টরে যারা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী, তাদের ভূমিকা। ছোট ছোট হোটেল বানাচ্ছেন, এবং তার পাশাপাশি আজ আমি যাদের গল্প করব সেই সমস্ত আমার মায়েরা, সেই সমস্ত আমার বোনেরা, দিদিরা, নির্দিষ্টভাবে সেই সমস্ত খেটে খাওয়া মানুষ যারা মন্দিরের পাশে বসে নিজের ছোট্ট একটা দোকান চালাচ্ছেন, একটা ঝুড়িতে করে মালা, ফুল, বেলপাতা নিয়ে এসেছেন, যারা দশকর্মার ভান্ডারটা চালাচ্ছেন, যারা হয়তো কোনো একটা ছোট্ট স্টল দিয়েছেন কোনো তীর্থস্থানের সামনে এবং মাথা উঁচু করে তারা বিক্রি করছেন সেই সমস্ত জিনিস, একটাও চাকরি বিক্রি না করে, কয়লা বিক্রি না করে, মিড ডে মিলের চাল বেআইনিভাবে বিক্রি না করে, মাথা উঁচু করে যারা এই বাংলাতে মন্দিরকে কেন্দ্র করে অর্থনীতির অংশ হচ্ছেন, আজ তাদের জন্য জবাব চায় বাংলা। কারণ তাদের পেটে ভাত মারার নানা একটা চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। কারণ সায়নী ঘোষ তো বলছেন বা মন্দির হলে কি হবে, বাটি হাতে বসতে হবে না। সায়নী ঘোষ, আপনারা ভয়ঙ্কর ভুল করছেন। আজ দেখুন, শিখুন, এবং ভাত দেওয়ার যদি মুরদ না থাকে কিলটা মারবেন না, কারণ জনতা মাফ নেই করেগি।
শুরুতেই 120 সেকেন্ডের মধ্যে এই প্রতিবেদন দেখবো এবং তারপর আসবো আসল যে বড় প্রতিবেদন সেই প্রতিবেদনে। Momentum for Nari Shakti, the empowerment of women through entrepreneurship. 30 crore Mudra Yojana loans have been given to women entrepreneurs. নারী শক্তির ক্ষমতায়ন, এটাই মূল মন্ত্র মোদী সরকারের। 2014 দিল্লির কুর্সিতে বসার পরই মহিলাদের সশক্তিকরণে জোর দিয়েছেন নরেন্দ্র মোদী। তারই ফল প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। উপকৃত হচ্ছেন কোটি কোটি প্রান্তিক মানুষ এবং বিশেষ করে মহিলারা যারা নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে বাঁচতে চান। সবচেয়ে বেশি লাভবান হয়েছেন এই বাংলার পুজো সামগ্রী বিক্রেতারা। আমফান ঝড়ে আমার দোকান পড়ে গেছিল, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। দুদিন পরে মুদ্রা লোন পেয়েছি, পাওয়ার পরে আমি দোকানে প্রচুর মালপত্র তুলেছি, তুলে আমি ব্যবসা করছি। আমার সংসারও সুষ্ঠুভাবে চলছে, আমার বাচ্চাগুলো খেতে পাচ্ছে, আমি খুব খুশি হয়েছি। তবে সবার কপাল অনিমা দাসের মতো নয়। পশ্চিমবঙ্গেরই অনেক ব্যবসায়ী রয়েছেন যারা পান না কোনো সুবিধা। ব্যাংকের লোন নিতে গেলে প্রথমত বলে এগুলো কাঁচা মালের ব্যবসা, এর ওপর কোনো লোন পাওয়া যাবে না, এই মাল আপনাদের বিল লাগবে। তারপরে বলে যে না, আরও দোকানের চাল আপনাদের টিনের চাল হবে না, অ্যাসবেস্টার চাল হবে না, এইসব নানা রকমভাবে আমাদের হ্যারাসমেন্ট করে। আমরা ওই জন্য লোন পাই না। আমাদের যা কিছু হয় ক্যাশ। ব্যাংক তো বড় লোন দেয় না না। আজকে বাজেট ঘোষণা হয়েছে, বলছে যারা ফুল ব্যবসায়ী তাদের জন্য এবার লোনের ব্যবস্থা হবে। এটা কতটা সুবিধা হবে আপনাদের ব্যবসাতে? খুবই ভালো হবে। আমরা যদি ব্যাংক তাহলে আমাদের ব্যবসাটাকে দাঁড় করাতে পারবো। আমরা তো ছোটোখাটো, বেশি তো আমাদের পুঁজি নেই, আমরা অল্প পুঁজি দিয়েই চাকরি। কিন্তু কাদের জন্য বঞ্চিত এই ব্যবসায়ীরা? দায় কি রাজ্য সরকার? এতগুলো মন্দির হচ্ছে নিশ্চয়ই আমাদের বাটি ধরে মন্দিরে সিঁড়িতে বসতে হবে, সেই জন্যই তৈরি হচ্ছে। কারণ চাকরি নেই, তো পড়াশোনা নেই, কি আছে, শিক্ষা নেই, কর্ম নেই, অন্য নেই। মাননীয় প্রধানমন্ত্রী আজকে মহিলাদের জন্য আলাদা অ্যাটেনশন দিয়ে উনি কাজ করছেন। আজকে প্রত্যেকটা, আজকে যে ইন্টারিম বাজেট হয়েছে, প্রত্যেকটা বিষয় দেখা যাচ্ছে মহিলাদের যাতে সুযোগ সুবিধা দেওয়া হয়, মহিলাদের তুলে আনা যায়, সেটা উনি সবসময় দেখেছেন। আজকে আবাস যোজনা বলুন, আজকে মুদ্রা যোজনা বলুন, প্রত্যেকটা বিষয়। এটাই উঠছে প্রশ্ন, আর কতদিন রাম মন্দির নির্মাণ, ধর্মস্থান পর্যটনকে অপমান করবে বিরোধীরা? মন্দির অর্থনীতির বিরোধিতা করে কি প্রান্তিক ব্যবসায়ীদের ভাতে মারতে চাইছে তৃণমূল? কেন মুদ্রা লোন সব জায়গায় পৌঁছে দিতে পারছে না বঙ্গের শাসক দল? কেন অন্ধ মন্দির বিরোধিতা? তার জবাব চায় বাংলা। বাংলার যে সমস্ত মন্দির রয়েছে এবং মন্দিরের চারপাশে যে সমস্ত ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন, আজ তাদের জবাব চায় বাংলা। তাদের পরিবারের কোনো সদস্য বা তারা যদি এই মুহূর্তে জবাব চায় বাংলা, দেখুন আপনারা টেলিফোন করতে পারেন এবং আপনারা বলতে পারেন যে সত্যিই কি মন্দির মানে বাটি হাতে বসা? সত্যিই কি বাংলার যে সমস্ত মন্দির রয়েছে সেই মন্দিরের সামনে যে অর্থনীতি এবং সেই অর্থনীতিকে আরও চাঙ্গা যাতে করা যায় তার জন্য মুদ্রা লোনের ফেসিলিটি, সেই সমস্ত ফেসিলিটি বাংলার মানুষ নিতে চায় না? যারা এই মুহূর্তে রয়েছেন আমার সাথে আলোচনায়, আমি এক এক করে আলাপ করিয়ে দেবো। রয়েছেন দেবাশিস চৌধুরী, বিজেপি মুখপাত্র, রয়েছেন সুদীপ্ত সরকার, রাজনৈতিক কর্মী, অরিত্র দত্তবণিক, অভিনেতা রয়েছেন, এবং সুপর্ণ মৈত্র, বিশিষ্ট অর্থনীতিবিদ এবং মার্কেট এক্সপার্ট আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু তার আগে আমি সুপর্ণ বাবুকে প্রথমে একটা প্রতিবেদন দেখাতে চাই। প্রতিবেদন না সুপর্ণবাবু নিশ্চয়ই জানেন, কিন্তু সুপর্ণবাবু বা তাদের মতন এক্সপার্টদের মতন হয়তো আমরা সাধারণ মানুষ বা আপনারা হয়তো এটা দেখেননি বা লক্ষ্য করেননি। সুপর্ণবাবুরাই প্রথম বলেছিলেন যে রাম মন্দির বা রাম রাজ্যের পাশাপাশি রুপিয়া রাজ্য হবে, কিন্তু পশ্চিমবঙ্গের সাথে যে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মন্দির ইকোনমিক্স বা টেম্পল ইকোনমি, সেইটা হয়তো চোখে আঙুল দিয়ে আজকে নির্মলা সীতারামনের স্পিচের পর আমরা দেখলাম বা দেখতে পেলাম। মুদ্রা লোনের সঙ্গে যে টেম্পল ইকোনমি বাংলাতে জড়িয়ে আছে, কিভাবে একবার দেখে নিই। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের হয় বাস্তববোধ নেই, বা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা সমস্ত কিছু জেনেও না জানার ভান করছেন। মন্দিরের সামনে কি শুধুমাত্র বাটি নিয়ে বসে লোকজন? সায়নী ঘোষরা যে ধরনের কথাবার্তা বলছেন সেটা অপমানজনক, কারণ এর অন্য চিত্র ভারতবর্ষের বহু নারী তারা দেখছেন।
দেখছেন এবং দেখাচ্ছেন, এবং তার মধ্যে থেকে পশ্চিমবঙ্গের যারা নারী পুরুষ নির্বিশেষে ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, সবজি বিক্রেতা থেকে শুরু করে পূজার সামগ্রী বিক্রেতা তারা পর্যন্ত রয়েছেন। মুদ্রা লোনে 30 কোটি মহিলা যাদেরকে সুবিধা দেওয়া হয়েছে, সুবিধার যে আওতায় এসেছেন বেনিফিশিয়ারি যারা, তাদের মধ্যে পশ্চিমবঙ্গের বহু মানুষ রয়েছেন এবং তারা এই লোনের সুবিধা পেয়েছেন। এবং ঘটনা সূত্রে উল্লেখযোগ্যভাবে যারা পূজা সামগ্রী বিক্রেতা তাদের যথেষ্ট সহায়তা এই মুদ্রা লোন করেছে। আমার সাথে, আমি এখন সারফেস ডেস্কে রয়েছে, আমার সাথে আমার অপর সহকর্মী সুপ্রতীক রয়েছে। সুপ্রতীক, একবার দেখানোর চেষ্টা করবো, এটা হচ্ছে মুদ্রা লোন, এটা মুদ্রা যোজনা, এবং মুদ্রা যোজনাতে এই মুহূর্তে এই ওয়েবসাইটটা কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইট এটা, এবং এখানে যে সাকসেস স্টোরিজ, সেই সাকসেস স্টোরিজে আমি একবার দেখানোর চেষ্টা করবো। আমি বলবো ভিডিও জার্নালিস্ট দেবুকে এই মুহূর্তে এগুলোতে রয়েছে বিজনেস, স্টেট, ল্যাঙ্গুয়েজেস বলে। আমি যদি এই স্টেটে যদি আমি ক্লিক করি, আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বহু রাজ্য রয়েছে, বিভিন্ন রাজ্যে কি ধরনের ঋণ পাওয়া গেছে মুদ্রা থেকে, কারা বেনিফিটেড হয়েছেন। কেরালা যদি যাই, ঝাঁটা যারা বিক্রি করেন, তৈরি করেন তারা, টুথপেস্ট, টুথ পাউডার যারা বিক্রি করেন তাদের। মহারাষ্ট্রে যদি যাই, ডেয়ারি প্রোডাক্ট, দুগ্ধজাত প্রোডাক্ট যারা বিক্রি করেন, নির্মাণ করেন তাদের সুবিধা। কনফেকশনারি শপ মানে কেক, পেস্ট্রি বা বিস্কুটের দোকান যারা চালান, বুটিক, তাদেরকে। রাজস্থানে যদি যাই, ফ্যান্সি স্টোর এই মুহূর্তে ঠিক সেভাবে সবচেয়ে বেশি উপকৃত যারা হয়েছেন তাদের মধ্যে থেকে আমি একবার যদি পশ্চিমবঙ্গকে ক্লিক করি, পশ্চিমবঙ্গে কারা সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন? পূজা মার্চেন্ডাইজার, অর্থাৎ পুজোর সামগ্রী বিক্রেতারা। পুজোর সামগ্রী বিক্রেতা মানে কারা? যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস দেখতে পান না, বা যাদেরকে হয়তো ভাতে মারার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এই মহিলাদের গল্পগুলো, অনিমা দাসদের গল্পগুলো দেখতে পারেন না। এই বাড়িও হয়তো প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৈরি করা হয়েছে, এবং তার পাশাপাশি এই যে পুজোর জিনিসপত্র, মোম, ছোট ছোট দিয়া, ক্যান্ডেল, এবং তার পাশাপাশি সমস্ত ধরনের দশকর্মা ভাণ্ডার যাকে বলা হয়, সেই দশকর্মা ভাণ্ডার যারা এই মুহূর্তে তৈরির সঙ্গে যুক্ত, যারা ছোট ছোটভাবে নিজেদের অন্ন সংস্থান করতে চান, হয়তো কালীঘাটে, হয়তো তারকেশ্বর মন্দিরের সামনে, তারাপীঠে বা দক্ষিণেশ্বরে, এনাদের আসলে কি ভাতে মারার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস? তার জবাব বাংলার মানুষ চায়। সুবর্ণ মৈত্র, আপনি যে কথাটা বারবার বলছিলেন রাম মন্দির তৈরি হওয়ার সময়, আমি জানতাম না যে এভাবে একেবারে হাতে গরম প্রমাণ আমি পাবো, এবং এটা একেবারে সেন্ট্রাল গভর্নমেন্টের মুদ্রার ওয়েবসাইট থেকে দেখালাম আমি। কি বলবেন? ময়ূক, আমার মনে হয় 2-3টে কথা আপনাকে আগেই ধন্যবাদ জানাই এই আলোচনাটা করার জন্য। আমি 2-3টে আলোচনা এখানে 2-3টে টপিক ইন্ট্রোডিউস করে দিতে চাই, বাকিরা ভেরি রেসপেক্টেড প্যানেলিস্ট তারা বলবেন। আমার মনে হয় যে আজকেই কিন্তু আমরা একটা অন্তর্বর্তী বাজেট আজকে সকালে ঘটে যেতে দেখেছি, এবং সেখানে আমরা যেটা দেখতে পেয়েছি, এই প্রথমবার প্রাইম মিনিস্টার বা তার গভর্নমেন্ট কোনো রকমভাবে আমরা দায়িত্ব নিয়ে জবস করব কথাটা বলেননি। বলা হয়েছে যে পরিকাঠামোয় যদি বিনিয়োগ করা হয় বা আরও যদি করা হয়, তাহলে কিন্তু ইকোনমিক অপরচুনিটিস অ্যান্ড রেজাল্টেন্ট জবস তৈরি হবে। এক। সেকেন্ড হচ্ছে একটা মার্কড ডিপার্চার। 1947 সালের প্রধানমন্ত্রী, কোনো ভ্যালু জাজমেন্ট বলছি না, জাস্ট ফ্যাক্ট কোট করছি ময়ূক, বিকজ আপনি ইতিহাসকে খুব ফলো করেন, আই নো ইউ পার্সোনালি। তো সেখানে যখন বলা হয়েছিল যে সরকারি দায়িত্ব নেবে, বা তার পরের যখন প্ল্যানিং কমিশনে প্রথম প্ল্যানিং এবং সেকেন্ড 5-year প্ল্যান 1956 to 61 সময়, তখন যে স্টিল প্ল্যান্টগুলো তৈরি হয়েছিল তাদেরকেই কমান্ডিং হাইটস অফ ইকোনমি বোঝানো হয়েছিল। এবং তখন প্রত্যেক মানুষ ভারতবর্ষে যেটা জন্মেছেন তারা একটা এনটাইটলমেন্টে বিশ্বাস করছেন। এই যে সরকারটা এখন কেন্দ্রে চলে, সেটা কিন্তু একটা মার্কড ডিপার্চার ফ্রম এনটাইটলমেন্ট টু এম্পাওয়ারমেন্ট, মানে সশক্তিকরণ। এবং আপনি যখন আজকে এই মুদ্রার এখানেও দেখানো হচ্ছেন, আপনি বোধহয় মুদ্রার সাথে আরেকটি শব্দ ব্যবহার করেছেন তার সারনেম হিসেবে, মুদ্রার ঋণ। ঋণ মানে হচ্ছে যে ওটা কিন্তু গ্রান্ট নয়। আপনি যখন ঋণটা নিলেন তখন আপনাকে সেই টাকাটা দিয়ে ব্যবসাটা করে আপনি টাকাটা শোধ করবেন। তাহলে দেখা যাচ্ছে যে এখানে আপনাকে সশক্তিকরণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু আপনাকে কিন্তু দান গ্রহীতায় পরিণত করা হচ্ছে না। মানে যারা সসম্মানে থাকতে চান তারা এটা দান গ্রহীতার সমাজ না হয়ে তারা নিজস্ব আত্মসম্মানের জায়গা থেকে একটা ব্যবসার জন্য তারা পুঁজি নিয়ে সেটা করতে চান। এক।
দুই হচ্ছে আজকে আপনি যে উদাহরণগুলো চলেছিলেন, আমি এখানে রাম মন্দিরের আগেও আপনি খুব সুন্দরভাবে করেছেন, আপনি আসার পরে বা যাওয়ার আগেও আমরা সেই রূপায় রাজ্য বলেছি, এবং শুধুমাত্র যারা ওখানে বসে থেকেছে না, সংগঠিত এবং অসংগঠিত দুটো ক্ষেত্রেই আমরা আলোচনা করেছি। সুতরাং এটাকে যদি আমি মুদ্রালনটাকে যদি দেখি যে অসংগঠিত ক্ষেত্রের একটা উদাহরণ, সেখানেও কিন্তু আত্মসম্মান দেখছি এবং সেখানেও কিন্তু বিকিকিনির একটা প্রয়াস দেখছি ওই মন্দিরটাকে কেন্দ্র করে। সিমিলারলি উত্তরপ্রদেশেও যখন দেখা যাচ্ছে ফর্মাল সেক্টর, সেখানে হোটেল থেকে শুরু করে, ট্যুরিজম থেকে শুরু করে, ট্রান্সপোর্ট অপারেটর থেকে শুরু করে একটা ম্যাক্সিমাম জায়গা তৈরি হচ্ছে। এবং অযোধ্যা আজকে পথ দেখিয়েছে, এবং অযোধ্যাকে সামনে রেখে 6টা জায়গা আমি আবার আপনাকে এখানে বলে যেতে চাইছি। প্রথমে হচ্ছে পুরী, তারপরে হচ্ছে অমৃতসর মানে গোল্ডেন টেম্পল, থার্ড হচ্ছে কাশী, তারপরে হচ্ছে দ্বারকা, তারপরে হচ্ছে তিরুপতি, এবং তারপরে হচ্ছে মাদুরাই। দে আর ফলোয়িং দ্য সেম মডেল। এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কেন ফলো করতে পারবে না? কেন ফলো করতে পারবে না মানে বাংলার যারা, আমি আবারও বলছি, মন্দিরের বাইরে যারা বসে বসে এই ব্যবসাগুলো করছেন, ছোট ছোট ব্যবসা। আপনি প্রশ্নটা খুব সুন্দর করেছেন। প্রথম কথাটা হচ্ছে যে আমি যদি কোনো রকমভাবে তারা পর্যটনটা, এটা যে একটা পর্যটনের কোনো কেন্দ্র হয়ে উঠতে পারে, এটাকে আমরা এখনও একটা ধর্মীয় স্ট্রাকচার হিসেবে দেখছি। আমরা কিছুতেই এটা একটা পর্যটন যে কতভাবে এটাকে কেন্দ্র করে। এবং হিন্দিতে একটা কথা আছে, হিন্দিতেই আপনার পারমিশন নিয়ে বলতে চাই, এখানে রাম কিন্তু একজন উৎসব মূর্তি। এবং যারা হিন্দিতে এবং উত্তর ভারতে একটা কথা বলেন, রাম খড়ে হ্যাঁ আপনি জায়গা, দাম করে সব কাম। মানে রাম কিন্তু নিজের জায়গায় অবস্থান করছে, রামকে কেন্দ্র করে কিন্তু একটা বিকিকিনি চলছে। তাহলে যতক্ষণ আমরা এই সেন্ট্রাল ক্যারেক্টারগুলোকে বুঝতে পারবো না, পশ্চিমবঙ্গ যদি সেই জায়গায় না বুঝতে পারে, পশ্চিমবঙ্গ নির্বাচনে জিততে পারে, বাট কিন্তু অর্থনৈতিক এই জায়গাটাতে ওরা কিন্তু ভীষণভাবে মিস করে যাচ্ছেন। এবং ওরা যোগীকে বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে দেখছেন, আর আমি তাকে একটা আর্কিটেক্ট অফ ইকোনমিক রিভাইভাল হিসেবে দেখতে। একদম একদম। আমি একবারে দেবাশিস চৌধুরীর কাছে যাওয়ার আগে একবার আবার শুনিয়ে দিতে চাই, দেবাশিস বাবু, এনাদের স্টোরিগুলো, এনাদের গল্পগুলো বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পান না, সায়নী ঘোষরা দেখতে পান না, দেখলেও ইগনোর করে যান বোধহয়। কারণ এনারা তো মুদ্রা লোনের যে বেনিফিট তার গল্প করছেন, এবং বলছেন যে আমি মন্দিরের সামনে কি কি জিনিস বিক্রি করেছি, বা দশকর্মা ভাণ্ডারটা সেটা কি কাজে ব্যবহার করেছি, একবার দেখি। আমার নাম অনিমা দাস। আমফান ঝড়ে আমার দোকান পড়ে গেছিল, যাওয়ার পরে আমার সামনে সেন্ট্রাল ব্যাংক ছিল, আর প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। দুদিন পরে মুদ্রা লোন পেয়েছি, পাওয়ার পরে আমি দোকানে প্রচুর মালপত্র তুলে আমি ব্যবসা করছি, কানো বেঁধেছি, বাঁধার পরে ব্যবসাও বাড়িয়েছি, আমার সংসারও সুষ্ঠুভাবে চলছে, আমার বাচ্চাগুলো খেতে পাচ্ছে, আমি খুব খুশি হয়েছি, আমি খুব ভালোই আছিও। এখন বাচ্চা কাচ্চা নিয়েও সংসার চলছে, আর অনেক দেনা পাওনাও শোধ করেছি, দোকানে মালও তুলেছি। মুদ্রা লোনকে ধন্যবাদ জানাই। দেবাশিস দা, এনাদের পেটে কি এনাদের পেটের কি লাথি মারতে চাইছেন এই রাজনীতিবিদরা? দেখুন, জিনিসটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার বা এই যে গভর্নমেন্ট, এটা এক ধরনের একটা সরকার যে মানে একদম পুরো ধুর বিরোধী চলছে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে, পরিষ্কার বোঝা যাচ্ছে। মানে শুধু সংঘাতের দৃষ্টি নয়, দৃষ্টিভঙ্গি দৃষ্টিতেই সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা সুপর্ণবাবু বললেন যে এনেবল করার চেষ্টা করা হচ্ছে, এমপাওয়ার করার চেষ্টা করা হচ্ছে, তার একদম 180 ডিগ্রি অপোজিট এই একটা রাজ্য সরকার আছে দক্ষারজনক, যে মানুষকে পঙ্গু করতে চায়, সমাজটাকে ভিখারি করতে চায়, মানে অকেজো করতে চায়। এই রাজ্যটাকে অকেজো করে দেওয়া হচ্ছে কাজ। সেই জন্যে দান খয়রাতের একটা ব্যবস্থা তৈরি করা, মানে যদি আমরা সেরকম, যদি এরা তো সব সেকুলার, যদি সেকুলার শব্দ ব্যবহার করি তাহলে একটা জকাতি সমাজ তৈরি করছে, মানে জাকাতের উপরে বেঁচে থাকবে, দানের উপরে বেঁচে থাকবে শুধু, এরকম একটা রাজ্য তৈরি করার চেষ্টা করছে। সেই জন্যে শুধু মুদ্রা লোন নয়, আমি একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা, যেখানে 10,000 টাকা অবধি মানে একদম দ্রুত ক্রেডিট, মানে যেরকম ক্রেডিট ফ্যাসিলিটি যেরকম হয়, আর সেটা কাদের জন্যে? স্ট্রিট ভেন্ডারদের জন্যে। মন্দিরের আশেপাশে যত ভেন্ডার আছে, আমাদের এই যে কি বলে আমাদের যত মন্দিরগুলো, যেমন কালীঘাটের মন্দিরের চারিদিকে যত স্ট্রিট ভেন্ডার আছে, তাদের একদম চটজলদি যদি 10,000 টাকা দরকার হয়, PM স্বনিধির মাধ্যমে তারা 10,000 টাকা বোধহয় একদম সঙ্গে সঙ্গে ক্রেডিট ফ্যাসিলিটি পাচ্ছে। তারও প্রায়
78 লাখ তার মানে বেনিফিশিয়ারি আছে। মানে এগুলো আপনি উত্তরপ্রদেশে বলছেন না, মানে আপনি বলছেন বাংলাতে একেবারে মন্দিরের সামনে যারা এই ব্যবসাটা করছেন তারা। আর এটা একদম এটা আরবান ডেভেলপমেন্ট মানে মিনিস্ট্রি অফ আরবান হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট মানে মহুয়া যেটা আছে, মহুয়া ওয়েবসাইটে এটা পাওয়া যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। তাহলে পিএম স্বনিধি প্লাস এই মুদ্রা লোন এবং মহিলাদের সশক্তিকরণ করার জন্য আমরা জানছি প্রায় 3 কোটি নতুন আবাস তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রী যেটা আবাস যোজনা। আমরা কি জানি যে যতগুলো প্রধানমন্ত্রী আবাস যোজনা যতগুলো বাড়ি আছে সবগুলো মহিলাদের নামে রেজিস্ট্রেশন? তার প্রথম তারপরেও তো বিজেপিকে মহিলা বিরোধী একটি দল বলা হয়, নারী বিদ্বেষী দল বলা হয়। কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম শর্ত হচ্ছে যে বাড়িতে যে মহিলা আছে তার নামে এই বাড়িটা রেজিস্ট্রেশন হবে। তাহলে 3 কোটি বাড়ি তৈরি করা হচ্ছে মহিলাদের নামে রেজিস্ট্রেশন আমাদের মাতৃশক্তির। পিএম স্বনিধি যোজনায় প্রায় 10 লাখের মতন ওয়েস্ট বেঙ্গলে তার উপকৃত তার আছেন, যা 10,000 টাকা অবধি একদম রেডি ক্রেডিট। মানে মুদ্রা তো একটা লোন ফ্যাসিলিটি যে ব্যাংকে যেতে হবে তাদের, একদম জাস্ট ক্রেডিট। কাজ করতে করতে 10,000 টাকা অভাব হয়েছে, 10,000 টাকার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তারপরে মুদ্রা লোন তো আছেই। তারপরে আপনি বলুন তাহলে একটা রাজ্য যেটা জাকাত তৈরি করছে, যে পশ্চিমবঙ্গে এটা জাকাত ইকোনমিতে চলে যাচ্ছে, আর আরেকটা টেম্পল ইকোনমিতে যাচ্ছি আমরা। মন্দিরের যে একটা স্বনির্ভর যে একটা অর্থ ব্যবস্থা পুরাতন প্রাচীন সময় চলে আসছে। আমরা জানি হিন্দুদের আমাদের মন্দির হচ্ছে, মন্দিরটাই ব্যাংক ছিল, মন্দিরটাই কালচারাল সেন্টার, মন্দির পাওয়ার সেন্টার টেম্পল সেন্ট্রিক ইকোনমি আমরা জানি। দক্ষিণ ভারতে এখনও বিভিন্ন জায়গায় আছে। তিরুপতি আমরা জানি সেকেন্ড লার্জেস্ট গ্রস রেভিনিউ তিরুপতির আফটার ভ্যাটিকান। তাহলে তো এই যে টেম্পল ইকোনমি আর তার এগেছে একটা জাকাত ইকোনমি, পশ্চিমবাংলার মানুষ সেকুলার বুঝে নেবে। সুদীপ্তদার কাছে যাবো, কিন্তু সুদীপ্তদার কাছে যাওয়ার আগে সুদীপ্তদা আপনি হয়তো বলতে পারেন যে কেন শুধু টেম্পল ইকোনমি, মন্দির অর্থনীতি এইসব নিয়ে কথা বলছেন, কেন নর্মাল ইনফ্রাস্ট্রাকচার, পেটে ভাত, অর্থনীতি, প্রকল্প, এই সমস্ত কিছু নিয়ে কেন কথা বলা হচ্ছে না? আজকে তো বাজেটের দিন। আমি ছেড়ে দিলাম এই প্রসঙ্গ, একদম ছেড়ে দিয়ে আমি শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলেন না আপনারা, বলেনও না। ইনফ্যাক্ট আমি বলছি রাজ্যের নয় দেশের একজন মন্ত্রী, তিনি রেলমন্ত্রী, তিনি আজ কি বলেছেন একবার শুনুন আপনাদের সম্বন্ধে, এবং তারপর আপনার কাছে প্রশ্নটা নিয়ে আসছি। आज मोदी जी वेस्ट बंगाल को दे रहे हैं 13,810 करोड़। ये 3 टाइम्स है यूपीए गवर्नमेंट के टाइम में वेस्ट बंगाल को रेलवे के लिए मिलता था। अनफॉर्चुनेटली रेलवे के प्रोजेक्ट्स में स्टेट गवर्नमेंट का कोई इंटरेस्ट नहीं है। स्टेट गवर्नमेंट को कई चिट्ठियां लिख चुके हैं, लगातार फॉलोअप चलता है, अधिकारी के स्तर पे लगातार फॉलोअप होता है, लेकिन अनफॉर्चुनेटली जो सपोर्ट चाहिए वो नहीं मिल पाता है। সুদীপ্তদা, কতটা লজ্জার বাজেটের দিন যে প্রেস কনফারেন্স দেশের রেলমন্ত্রী করছেন, যে রেলের নির্দিষ্টভাবে কিছু বরাদ্দ থাকে, রেল বাজেটের আওতার মধ্যে বিভিন্ন প্রকল্প থাকে, সেখানে তিনি বলছেন যে পশ্চিমবঙ্গকে 3 গুণ, ইউপিএর আমল থেকে 3 গুণ বেশি অ্যালটমেন্ট করা হয়েছে, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ সরকারের নন কোঅপারেশনের জন্য সেই প্রকল্পগুলো আটকে রয়েছে। আপনারা তো মন্দির শুধু না, আপনারা তো ইনফ্রাস্ট্রাকচারেও ইন্টারেস্টেড নন মশাই। আপনারা কিসে ইন্টারেস্টেড? শুধু এই অপার টাকা, এই জ্যোতিপ্রিয় মল্লিকের এই বিশাল হাজার হাজার কোটি টাকার যে হিসেব, সেগুলো রাখতে? না, একটু আগে অনেক বক্তা অনেক রকম বক্তব্য দিল, আমরা সব শুনলাম। 9 বছর প্রায় 9 মাস না 8 মাস হতে এলো, এখনো পর্যন্ত সেরাম কোনো প্রোডাক্টিভিটি আমরা কেন্দ্র সরকারের দেখলাম না। এখন একটা মন্দির, তা আবার হিন্দুদের দানের পয়সায় যেটা তৈরি হয়েছে, সেটাকে নিজেদের বলে আখ্যা দিয়ে আজ সেই ইকোনমির ওপর ভরসা করে এখন ভোটের ইলেকশন লড়ার চেষ্টা বলুন। কেউ কারোর উপর কথা বলছে না, কিন্তু আমি অবাক লাগছে আমার, মানে এই ক্রাউড ফান্ডিং করেই তো একটা মন্দির তৈরি হবে? না, আমি রাজ্য সরকার 300 কোটি টাকা দিয়ে আমাদের ট্যাক্সের টাকায় জগন্নাথ দেবের মন্দির বানাচ্ছেন, ভালো করছেন, আমার আস্থা রয়েছে, কিন্তু সেটা ট্যাক্সের টাকায় কেন হবে? আমি তো ওটাই বলছি যে তাহলে এখানে ক্রেডিটের বিষয় নয়। একটা সরকারের কাছে দেউলিয়া সরকার, তাকে তো মন্দিরের উপর ভরসা করতে হবে। যেহেতু আমরা একদম পয়েন্টে কথা বলছি, আপনি শুরু থেকে বলুন তো, এই যে যারা পুজোর সামগ্রী বিক্রেতা আমাদের বাংলার, আপনারা তো তাদের পেটেও লাথি মারার চেষ্টা করছেন। আপনারা বলছেন সায়নী ঘোষ কতটা অপমানজনক হতে পারে, আপনিও কি এটা বিশ্বাস করেন? মন্দিরের সামনে শুধুমাত্র বাটি হাতে বসতে হয়? মন্দির
মন্দিরের অর্থনীতি যদি না থাকতো মমতা বন্দ্যোপাধ্যায় কেন বারবার প্রত্যেকটি ভাষণে বলতেন আমরা এই করে দিয়েছি ওই করে দিয়েছি, এই মন্দিরকে ঠিক করে দিয়েছি? স্কাইওয়াক নিয়ে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলবেন বলুন তো? শুনুন, আমাকে যদি 4টে লাইন বলতে দেন। আপনি 11টা লাইন বলুন, কিন্তু দয়া করে এটা বলুন যে আপনারা এই মুহূর্তে বাংলার মানুষ দেখছে এই গরিব মানুষগুলোর পেটে কি লাথি মারার চেষ্টা করছে? তাদের না শিল্প দিতে পারছেন, না সার্ভিস সেক্টর দিতে পারছেন, না ইনফ্রাস্ট্রাকচার দিতে পারছেন, আর টেম্পল ইকোনমিটাও দিতে পারছেন না। মন্দিরের সামনে তারা অর্থনীতি নির্ভর হয়ে মাথা উঁচু করে বাঁচবে সেটাও তো করতে পারছেন না, কেন্দ্র করছে সেটা। না, উনি একটু আগে দান খয়রাতি নিয়ে বলছিল, আমি শুধু একটাই বলতে চাই, মোদিজি ক্যা কিয়া দেশ কা বুরা হাল, 1000 রুপিয়া কা গ্যাস কো উপর পকড়ায় মুফত কা চাল। তো এইটা তো হচ্ছে ভারতবর্ষের অবস্থা। তো এই দান খয়রাতিতে লাডলি বেটি আমাদের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, সেটাকে তো ওনারাই তো ফলো করেছে পুরো ভারতবর্ষে। সেটা তো আর আপনারাও নিজেরা কি সেটা অস্বীকার করতে পারবেন? তৃণমূল কংগ্রেস যে প্রকল্পগুলো এনেছে, ব্যবসায়ী ক্রেডিট কার্ড, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, আজকে সেলফ হেল্প গ্রুপ, এগুলো কি সেলফ হেল্প গ্রুপগুলো কি আজকে এই মন্দিরের যে প্রাঙ্গণে যারা বসে আছে তাদের মধ্যে অনেককে সাহায্য করেছে? আপনার মনে হচ্ছে, শুনুন, তথ্য তো সরকার নিশ্চয়ই দেবে, সেলফ হেল্প গ্রুপগুলো যেগুলো গ্রামে গঞ্জে যেগুলো ডেভেলপ করেছে। না, তার মানে আপনি বলছেন, এটা আপনি অনিয়া স্বীকার করছেন যে মন্দির নির্মাণ মানে শুধুমাত্র ধর্ম নয়, শুধুমাত্র বাটি হাতে বসা নয়, তার পাশে চারপাশে সেলফ হেল্প গ্রুপ তৈরি হতে পারে, দোকান তৈরি হতে পারে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রেডিট নিতে পারে, সেখানে অনেক নেতা মন্ত্রীরা গিয়ে অনেকবার মাথা ঠেকাতে পারেন এবং তারপরে বলতে পারেন আমি অমুক বানিয়ে দিলাম তমুক বানিয়ে দিলাম ভোটের জন্য। তার মানে আপনি বলছেন মন্দিরকে কেন্দ্র করে অনেক কিছু হয়। আপনাদের প্রবলেমটা শুধুমাত্র রামকে নিয়ে। আমি বলছি আপনাদের প্রবলেমটা এটা বলে দিন, আপনি ওপেনলি বলে দিন আমার প্রবলেমটা ভাই রামকে নিয়ে। আপনাদের এই প্রোগ্রামে বসে আমি বলে গেছিলাম, যখন বিজেপির নেতারা বলছিল যে দুর্গাপূজায় দান খয়রাতি করা, আমি বলেছি না, ওটা একটা বিগেস্ট ইকোনমি, ওটা একটা বিগেস্ট ইকোনমি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ডেভেলপ করছে। আজকে 58,000 কোটি টাকা একটা বছরে টার্নওভার হয় দুর্গাপুজোয়। এটা একটা ইকোনমি, এতে কত গরিব মানুষ রোজগার করে, এই আপনাদের চ্যানেল থেকে আমি বলে গেছিলাম। আর এই বিজেপি লোকেরা বলে গেছিল যে দান খয়রাতি করছে মমতা বন্দ্যোপাধ্যায়। ডোনেশন এখন অবধি কত কোটি টাকা উঠেছে? 3000 কোটি টাকা। শুনুন, আপনাকে আমি কি বললাম, 3000 কোটি টাকার একটা টাকাও ভারত সরকার দেয়নি। আরে ওটার কথা নরেন্দ্র মোদি দেয়নি, সেটা তো আমরা তো প্রথমেই দুর্গাপূজাকে নিয়ে বলেছি। এটা যারা রামকে বিশ্বাস করে তাদের প্রত্যেকে বিজেপির লোকেরা করেছে। সুতরাং তারপরে যখন টেম্পল ইকোনমি হবে, আপনারা এই ভোট ব্যাংক পলিটিক্সটা করবেন না। দুর্গাপূজা বিরোধিতা করা হয়নি, দুর্গাপূজার ডোনেশন যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বুস্ট করার জন্য আপনারা ক্লাবগুলোকে যেই সুবিধাগুলো পাইয়ে দিচ্ছে, তাতে আপনারা দান খয়রাতি বলেছেন। কেন সেই ইকোনমি বুস্টটা ভুলে গেছেন? ইকোনমি বুস্টটা তো আপনারা এখন স্বীকার করছেন যে না, ইকোনমি বুস্ট হয়, ইকোনমি ধর্মীয় স্থানের আশেপাশে সংলগ্ন অঞ্চলে ইকোনমি বুস্ট হয়। আজকে মন্দির একটা রাম মন্দির বানিয়েছে ভারতবর্ষে, একটা মন্দির আজকে উড়িষ্যার মন্দির, সেখান দিয়ে যে ইকোনমি বুস্ট হচ্ছে না, পুরো উড়িষ্যাকে আজকে আমরা পুরীকে যাচ্ছি না, কেন ভুল তথ্য দিচ্ছেন? আমরা ভুল তথ্য দিচ্ছেন, রাম মন্দির হয়নি। আমি গেছি অমরনাথে, অমরনাথে যখন যায় ঘোড়াওয়ালা, তারা কথা জানেন, সম্পূর্ণ একদম এই কথাটাই বলছি। আমি অরিত্রর কাছে যাবো, কিন্তু এই কথাটাই বলছি যে রাম মন্দির নির্মাণ হয়েছে মানে শুধুমাত্র এক সম্প্রদায় এক জাতির মানুষের উন্নতি না, সবার, সবকা সাথ সবকা বিকাশ। এটাই আপনি অমরনাথের কথা বলছেন। আপনারা ভোটের আগে এই জিনিসগুলো শুধুমাত্র করছেন তার কারণ আপনাদের অ্যালার্জি আসলে নরেন্দ্র মোদীকে নিয়ে, আপনাদের অ্যালার্জি আসলে শ্রী রামচন্দ্রকে নিয়ে। যাই হোক আপনাদের অ্যালার্জিটা উত্তরপ্রদেশকে নিয়ে, বুলডোজার বাবাকে নিয়ে অ্যালার্জি, দুর্নীতিতে বুলডোজার চালানো বুলডোজার বাবাকে নিয়ে অ্যালার্জি, এবং সে কারণে আপনি করছেন। বেশ, আমি দক্ষিণেশ্বরকে দেখান, আপনি কালীঘাটকে দেখান, কিছু দেখাবো, আমি মা ভবতারিণীকে দেখাবো, মা তারাকে দেখাবো, আমি দেখাবো শ্রী রামচন্দ্রকে, বাবা বিশ্বনাথকে দেখাবো, আমি সবকিছু দেখাবো, কিন্তু তার আগে দেখাবো আপনাদের ডাবল স্ট্যান্ডার্ডটা, তৃণমূল কংগ্রেসের ডাবল স্ট্যান্ডার্ডটা দেখাতে হবে। অরিত্র, বাংলার যারা মাতৃপ্রেমী ভূমি, মাতৃ পূজা আমাদের এখানে বেশি হয়, মাতৃ মন্দির আমাদের এখানে বেশি। অরিত্র আমরা স্পেসিফিক্যালি কথা বলছি সেই সমস্ত মানুষকে নিয়ে। একদম ডেভেলপমেন্টের চেয়ারম্যান ফিরাদ হাকিম কেরম করে হয়? দেবাশিস দা ডেভেলপমেন্টের তারাপীঠ ডেভেলপমেন্টের চেয়ারম্যান ফিরাদ হাকিম কেরম করে হয়? দেবাশিস দা সুদীপ্ত
সুপর্ণদা দুজনকেই থামাচ্ছি, আমি অরিত্রর কাছে আসছি এবং অরিত্র খুব নির্দিষ্টভাবে ইয়েস ইকোনমি বুস্টের কথা হচ্ছে এবং তাদের ইকোনমি বুস্টের কথা হচ্ছে যারা একেবারে অরিত্র, চা বিক্রি করেন, ফুলমালা বিক্রি করেন, বেলপাতা বিক্রি করেন, দশকর্মার ভান্ডার চালান এবং তারাও কিন্তু আমাদের বাংলায় ভোটটা দেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এটাও বুঝতে হবে এবং তারা মুদ্রা লোনের বেনিফিটটা যেন পায় এটাও এনশিওর করতে হবে রাজ্য সরকারকে। অরিত্র, দেখুন, সবার প্রথম কথা, একটু ভুলভাল তথ্য টেলিভিশনে দেওয়া হয়েছে, সেগুলো ঠিক করে দিই। শুধুমাত্র একটা মন্দির কেন্দ্রীয় সরকার করেনি, আপনারা অনেকেই জানেন না, কেন্দ্রীয় সরকারের স্বদেশ দর্শন স্কিম এবং হৃদয় স্কিম নামের বেশ কিছু স্কিম আছে, যেখানে প্রায় 13-14টা রিলিজিয়াস সার্কিটকে ধরে ডেভেলপ করা হচ্ছে। এবং আসামেও রিভারাইন বেসড রিলিজিয়াস ট্যুরিজম শুরু হয়েছে, যেখানে আপনার কামাখ্যা থেকে শুরু করে 7টা ট্যুরিজম স্পটকে নিয়ে, ফলে সারা ভারতবর্ষেই বিভিন্ন যে রিলিজিয়াস এবং স্পিরিচুয়াল ট্যুরিজমটা আনস্ট্রাকচার্ড অবস্থায় এতদিন ছিল, কেন্দ্রীয় সরকার সেই জায়গাটাকে একটা স্ট্রাকচার জায়গায় নিয়ে আসতে চাইছেন এবং স্ট্রাকচার জায়গায় আনাতেই এই রাজ্য সরকারের অনেক বিরোধিতা হয়ে যাচ্ছে। কারণ যত ব্যাপারটা সিস্টেমেটিক খাতায় কলমে হবে তত আপনি লুট করতে পারবেন না, তত আপনি সেখান থেকে কাটমানি নিতে পারবেন না। এই রাজ্য সরকারের মোদ্দা গল্পটা হচ্ছে পুরো অর্থনীতিটাকে যত বেশি খুচরো ইনফর্মাল করে দেবে তত সে তার শোষণ চালাতে পারবে। আপনি যদি দেখেন এই বাজেট স্পিচের মধ্যে 4টে ক্যাটেগরির কথা বলা হয়েছে। একটা হচ্ছে যুব, একটা হচ্ছে মহিলা বা নারী, আরেকটা হচ্ছে গরিব এবং আরেকজন হচ্ছে যারা অন্নদাতা বা ফার্মার। আপনি বাংলায় কন্ট্রাস্টটা দেখুন, এই 4টে ক্লাসের পিপিলই শোষিত এবং শাসিত হচ্ছেন। কীরকমভাবে? যুব, কোনো চাকরি নেই, চাকরি বিক্রি হয়ে যাচ্ছে। মহিলা এবং নারী, আজকেই খুন হয়েছে নাবালিকা। গরিব, আবাস যোজনার টাকা চুরি হচ্ছে, রেশন চুরি হচ্ছে। আপনি হেলথে যাবেন, সেখানে দালাল রাজ চলছে। আর রয়েছে অন্নদাতা, এগ্রিকালচারে কোনো ইনভেস্টমেন্ট নেই, সেখানে দালাল রাজ শুরু হয়েছে। ফলে আপনি যদি দেখেন, আপনি কাউকে জিজ্ঞাসা করুন, আপনি তৃণমূল কংগ্রেসের কাউকে, যে ভাই আপনার বাজেটের আপনি সমালোচনা করতেই পারেন, ফিডব্যাকস আর ওয়েলকাম, কিন্তু সমালোচনার পয়েন্টটা কি তারা বলতে পারবে না। তারা সবসময় ইন্ডাস্ট্রির বিরোধী। এই সরকার এসেইছে ইন্ডাস্ট্রি বিরোধিতা করে। টাটাকে তাড়িয়ে যে গভর্নমেন্ট এসেছে, আপনি কি করে এক্সপেক্ট করেন যে সেই গভর্নমেন্ট শিল্প আনবে, সেই গভর্নমেন্ট বিনিয়োগ আনবে? কেন্দ্রীয় সরকার যেটা বলার চেষ্টা করছে, যে কেন্দ্রীয় সরকার একটা পরিকাঠামো তৈরি করার চেষ্টা করছে এবং স্কিল বেসড জব মার্কেট, যে আমার যে পরিমাণ যোগ্যতা থাকবে আমি প্রতিযোগিতার বাজারে সেই অনুসারে আমি আমার কাজটা খুঁজে নেব। সেখানে রাজ্য সরকার কি বলছে, যে আপনার কোনো কাজকর্ম দরকার নেই, আপনি বাড়িতে বসে থাকুন, আমি আপনাকে কনসাম্পশন, আপনি ক্লাবের রাজনীতি করুন, আমি আপনাকে 500 টাকা করে দেব। একটু বলতে পারি অরিত্র? আমার কথা হচ্ছে, প্রধানমন্ত্রী তো যেমনি গুজরাটের প্রধানমন্ত্রী, উনি দিল্লিরও প্রধানমন্ত্রী, উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী, বাংলারও প্রধানমন্ত্রী। ওরা কি বাংলার গ্লোবাল সামিট, আজকে বাংলায় কি গ্লোবাল সামিটে ওনার কোনো কন্ট্রিবিউশন নেই? 10 বছরে বাংলার লোকেদেরকে, শ্রমিকদেরকে নিয়ে তার একটাই কারণ, আপনি প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলছেন, রেল মন্ত্রী তিনি কাতরভাবে বলছেন যে রেলের প্রকল্পগুলো সবচেয়ে বেশি বরাদ্দ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার বলে 3 গুণ বেশি অ্যালটমেন্ট করছে, কিন্তু সেই প্রজেক্ট শেষ হতে পারছে না। এর থেকে বড় লজ্জার কি হতে পারে? আপনি কোনোদিন বলেছেন যে হ্যাঁ আমরা দায়িত্ব নিয়ে সেখানে আন্দোলন করব, দরকার হলে মানুষকে বোঝাবো, সেখানে জমি অধিগ্রহণ করা হবে, সেখানে রেলের প্রকল্প করা হবে? সেই স্কাইওয়াক ভাঙার কথা বলছেন, এটা উস্কানিমূলক কথা বলছেন। আজকে রেলের তরফ থেকে ঠিকটা দিতে পারেন, আবাস যোজনার হিসাব দেখাতে পারছেন না, আবাস যোজনার হিসাব নেই, আবাস যোজনার কোনো হিসাব নেই, হিসাবটা নিয়ে আসুন, অডিট রিপোর্ট নিয়ে আসুন। বেশ একেবারে যেহেতু ঝাড়খণ্ডে এই মুহূর্তে রাজনৈতিক থ্রিলার চলছে, যেন আমি একেবারে শেষে 30 সেকেন্ড আমি সুপর্ণদাকে বলবো, সুপর্ণদা আলটিমেটলি এই শ্রীরামটাই অ্যালার্জি এবং সে কারণেই যতই টেম্পল ইকোনমিক্স বাংলাতে থাকুক, মন্দিরকে কেন্দ্র করে অর্থনীতি থাকুক, এরা মানবে না। ময়ূক, আপনার হাতে সময় কম এবং বাংলার হাতেও সময় কম। রিপাবলিক বাংলার হাতে সময় নয়, বাংলার হাতেও সময় কম। এই জন্যই সময় কম বলছি, তার কারণ শুধুমাত্র ভারতবর্ষেই সম্ভব রাম মন্দিরকে হিন্দুদের মন্দির হিসেবে বলা। আমি জানি না অন্য ধর্মের যখন তাদের কোনো ধর্মীয় সংস্থান ইনস্টিটিউশন তৈরি হয়, তাদের ব্যাপারে তো বলার সাহস কারোর হয় না। প্রথম কথা হচ্ছে যে আমার সেকুলার ক্রেডেন্সিয়াল কি একমাত্র প্রমাণ পায় বাই অ্যাবিউজিং দ্য হিন্দুজ।
অ্যান্ড ট্রাইং টু প্রুভ দ্যাট রাম ইজ জাস্ট আ নর্থ ইন্ডিয়ান সিম্বল, এটা আমার প্রশ্ন থাকবে। একদম একদম। এবং তার পাশাপাশি যে কথাটা বারবার বলছি, এইদিকে আমাদের নজর রাখতে হবে, কিন্তু তার পাশাপাশি ঝাড়খণ্ডেও আমাকে নজর রাখতে হবে, কারণ ঝাড়খণ্ডে এই মুহূর্তে যারা বিধায়কেরা রয়েছেন তাদের প্রত্যেককে নিয়ে এই মুহূর্তে হায়দ্রাবাদ চলে যাওয়ার যে খবর আমরা ব্রেক করেছিলাম, তার পাশাপাশি এই মুহূর্তে রাঁচিতে কুর্সি কার, আসলে কি ধরে রাখতে পারবে কুর্সি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা? চলুন একবার দেখে নিই এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। এই মুহূর্তে ঝাড়খণ্ড বিধানসভা আমি একবার দেখানোর চেষ্টা করব রাজনৈতিক যে টানাপোড়েন চলছে ঝাড়খণ্ডে, সেখানে কেন বলছি যে এখানে 81টা আসন রয়েছে, সংখ্যাগরিষ্ঠতা 41টা থাকছে, এটা কিন্তু কনফিডেন্টলি কেউ বলতে পারছে না। তার কারণ কি? তার কারণ একটাই, যে 41 জনের মধ্যে থেকে 35 জন সিকিউর, কিন্তু তার বাকি যারা কোয়ালিশন পার্টনার যারা রয়েছেন তারা গায়েব হয়ে আছেন মাঝে মধ্যেই। এই মুহূর্তে শাসক জোটে দেখে নিই একবার, মোট এই মুহূর্তে যে বিধায়ক সংখ্যা, সেই বিধায়ক সংখ্যা দেখাচ্ছি 29টা জেএমএম এর কাছে আছে, কংগ্রেসের কাছে 17টা, আরজেডির কাছে একটা, সিপিআইএমএল এর কাছে একটা রয়েছে। এবার সিপিআইএমএল এর যে বিধায়ক তাকে যদি না পাওয়া যায়, আরজেডির যে বিধায়ক তাকে যদি না পাওয়া যায়, সবচেয়ে বড় কথা কংগ্রেস যদি নিজের খেলা খেলতে শুরু করে, জেএমএম তাদের কিন্তু সমস্যা বেড়ে যাবে। এবং এইটা আশঙ্কা করেই এবার বোধহয় ফের রিসর্টের রাজনীতি চলে এলো ঝাড়খণ্ডে, এবং সেখানেই প্লেনে নয় এবার বাসে করে হায়দ্রাবাদ নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা আসছে। এবং তার পাশাপাশি এই মুহূর্তে বিরোধী শিবিরে 25, বিজেপি কি আসলে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেতে পারে? বিজেপির কাছে আছে 25, তার পাশাপাশি 3টে শরিক দলের কাছে আছে, এনসিপির অজিত পাওয়ারের কাছে আছে একটা, এবং নির্দলের কাছে 3টেই, সব মিলিয়ে। এবং তার সাথে যদি 14-15টা এমএলএ বিজেপির দিকে চলে আসে, তাহলে কিন্তু বিরোধীটা হয়ে যেতে পারে শাসক দলের। বাসে করে এই মুহূর্তে এয়ারপোর্টের দিকে নিয়ে যাওয়া হচ্ছে যারা বিধায়কেরা রয়েছেন, সেই ছবি আমরা দেখাচ্ছি। রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছেন, এখন অবধি সরকার গঠন হয়নি, টানাপোড়েন চলছে। গ্রেপ্তার হয়ে গেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কিন্তু তার পাশাপাশি গলার কাটা হয়ে থাকছে সরকারের টলমলো অবস্থা। এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে কে কি বলছেন একবার শুনে নেব। মনে রাখবেন, নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন, আমাদের সবাই চোর, আর আপনারা সাধু। ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন, আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে, কাল ক্ষমতায় থাকবে না, সব উদয় হয়ে যাবে, সব বিদায় নেবে, এটা মাথায় রাখবেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। লালু প্রসাদ যাদব, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে পর্যন্ত হেনস্থা করার চেষ্টা হচ্ছে। এদেশের যত বিরোধী নেতা আছেন, বিজেপি যাদের বোঝে যে তারা বিজেপির বিরোধী, তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে, হেনস্থা করতে হবে, নানান রকমের চক্র চলছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে ধরনের অন্যায়, অবিচার, চুরি, রাহাজানি হচ্ছে, এই ধরনের চোরেরা বা ডাকাতরা রাজনীতির নামে যে পারিবারিক ব্যবসা করে, তাদেরকে জেলে যেতেই হবে। কাজে আজকে হেমন্ত সোরেনের জেলে যাওয়া সময়ের অপেক্ষা ছিল। অরিত্রর কাছে একেবারে ছোট করে যেতে চাই। অরিত্র, চুরি ধরলেই সেটা ষড়যন্ত্র হয়ে যাবে এবং তার জন্য কাঁদুনি গাইতে হবে। অরিত্র, ছোট করে। দেখুন, চুরি ধরলে ষড়যন্ত্র হবে কি হবে না জানি না, কিন্তু সবার প্রথমেই আমরা দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রী বললেন তিনি জেল ব্রেক করবেন। মানে সর্বত্র মঞ্চে দাঁড়িয়ে সারাক্ষণ ল অ্যান্ড অর্ডারের বিরুদ্ধে কথা বলে যাবেন, এটাই এদের বক্তব্য। এবং বাংলাতেও তো অলমোস্ট সরকার প্রায় ভেঙে পড়ার মতোই অবস্থা হয়েছে। অর্ধেক মন্ত্রী জেলে কোনো রকমের ঠেকনা দিয়ে ব্যাপারটাকে টিকিয়ে রাখা হয়েছে, এবং কিছু হলেই সেখানে বলা হচ্ছে যে নাকি কেন্দ্রীয় সরকার তারা নাকি ইডি সিবিআই পাঠিয়ে দিচ্ছে, কিন্তু আজ অবধি মানে একটা কিচ্ছু তারা প্রমাণ করে দেখাতে পারেনি। নানা রকম কোর্ট মামলা হয়েছে, কিন্তু কোথাও রাজ্য সরকার প্রমাণ করে দেখাতে পারেনি যে তারা সৎ। একদম। আমি একবার সরাসরি মৃন্ময়ের কাছে যাব। মৃন্ময় এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ঝাড়খণ্ড রাঁচিতে রয়েছে, এবং মৃন্ময় এই মুহূর্তে কি আপডেট রয়েছে?
একবার দেখো ময়ূক, আমরা দুপুরবেলায় বাংলা রিপাবলিক চ্যানেল একমাত্র যেটা সবার প্রথম ব্রেক করেছিলাম যে এই মূলত যে বিধায়করা অর্থাৎ এই জোট প্রার্থীর যে বিধায়করা আছে তারা কিন্তু সার্কিট হাউসে আছে এবং তারা যে কোনো মুহূর্তে হায়দ্রাবাদের দিকে রওনা হতে পারে এমনটাই কিন্তু আমরা তুলে ধরেছিলাম এবং আবহাওয়ার খারাপ থাকার কারণে তারা যেতে পারেনি। কিন্তু সন্ধ্যাবেলায় যে ছবিটা আমরা তুলে ধরছি তাই সেই সমস্ত বিধায়কেরা তারা কিন্তু বাসে করে এয়ারপোর্টে আসেন এবং এয়ারপোর্টে এসে তারা কিন্তু হায়দ্রাবাদের উদ্দেশ্যে এয়ারপোর্টে প্রবেশ করেছেন। অর্থাৎ এই কি কারণে তারা হায়দ্রাবাদ যাচ্ছেন সেটা কিন্তু একটা সত্যি ধোঁয়াশার মধ্যে রয়েছে। তার কারণ চম্পাই সোরেন তিনি নিজে এসেছিলেন এবং তিনি নিজে মুখে স্বীকার করে গেলেন যে তারা হায়দ্রাবাদ যাচ্ছেন। অর্থাৎ এই যে হায়দ্রাবাদ যাওয়ার যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা কিন্তু এখন স্পষ্টতই কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে। তার কারণ আমরা যেটা বারবার বলছি যে এই রাজ্যপালের কাছে যখন বারবার বলা হচ্ছে যে তারা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর যে শপথ গ্রহণের বিষয়ে বলার জন্য, তখন কিন্তু রাজ্যপালের পক্ষ থেকে কিন্তু আজকেও স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে এখনো কিন্তু সঠিক সময় কিন্তু দেওয়া হয়নি, খুব শীঘ্রই সঠিক সময় দেওয়া হবে। অর্থাৎ সময় ঠিক এই জায়গাতেই আমি সুপর্ণ মৈত্রের কাছে যাব। সুপর্ণ মৈত্র, টলমলো একটা পরিস্থিতি, একদিকে চুরির তদন্ত এবং তার জন্য মুখ্যমন্ত্রী তিনি জেলে, যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে তিনি জেলে গেছেন কারণ কি তিনি রিজাইন করেছেন, কিন্তু তার পাশাপাশি এই সরকার পরিবর্তনের এই যে থ্রিলার কিভাবে দেখছেন? অরিত্র এক্ষুনি একটা কথা বলল যে আর আমি দেখতে পাচ্ছি যে একটি প্রধান ভীষণ বড় দলের একজন খুব বিরাট বড় দায়িত্বপ্রাপ্ত নেতা, তারা এমন একটা জিনিস বলছেন যে কেউ যদি অন্যায় করেন, আইন যদি তার নিজস্ব পদক্ষেপ নেন, তখনই তারা বারবারই বলছেন এই ভারতবর্ষে গণতন্ত্র নেই। আমার একটা প্রশ্ন, ঠিক আছে 2019-এ নয় ইডি সিবিআই ব্যবহার করছেন কেন্দ্রীয় সরকার, 2024-এ নয় ইডি সিবিআই ব্যবহার করছেন কেন্দ্র সরকার, কিন্তু 2014 সালেও যখন এই সরকারটি এসেছিল তখনও কি তারা ইডি সিবিআই ব্যবহার করে জিতেছিল? এই প্রশ্নটা আমি রাখলাম মানুষের কাছে। আমাদের একটা প্রশ্ন আছে, ঠিক আছে কেন্দ্র সরকার ইডি সিবিআই সব কিছু করছে, কিন্তু এই যে কয়েক হাজার মিথ্যে গাঁজা কেস ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে দেওয়া হয়েছে, কয়েক শত বিজেপি কর্মীরা ঘর ছাড়া, তাদের পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ তাদের মানে কি বলবো অপশব্দ মুখে চলে আসে, এরকমভাবে হানা করছে। আমাদের কর্মীদের উপরে যে মিথ্যে কেসগুলো দেওয়া হচ্ছে, আমাদের কর্মীদের যে সব জেলে পুরে দেওয়া হচ্ছে, আমাদের কর্মীদের যে মিটিং মিছিল, কোনো গণতন্ত্র কিচ্ছু কোনো অধিকার আমরা ব্যবহার করতে পারছি না, ভারতীয় জনতা পার্টির কর্মীদের যে খুন করা হচ্ছে সেই খুনিগুলো ঘুরে বেড়াচ্ছে, গুন্ডা মস্তানির যে শাসন করে পশ্চিমবাংলা হয়েছে। একদম একেবারে শেষে ষড়যন্ত্র বারবার বলবেন, চুরি ধরেছে ভাই, আবার ঝাড়খণ্ডে হয়েছে, বাংলাতেও হয়তো হবে, শুনুন বাংলাতেও হয়তো মাস্টারমাইন্ডকে ধরা হবে। আমাকে যদি বলতে দেন তাহলে আপনাকে বলা থামাতে হবে, নাহলে আমি বলতে পারবো না। আমার কথা হচ্ছে আবার কি ওই গভর্নর মহারাষ্ট্রের গভর্নরের মতো ভূমিকা নিচ্ছে যে ডেটের পর ডেট দিচ্ছে আর নিয়ে পেছনে কোনো সেটআপ তৈরি হচ্ছে গভর্নমেন্টের রাজ্যপালদের নিয়ে। প্রথম কথা। দুই নম্বর কথা, অরিত্র একটু আগে একটা কথা বললো যে দোষী সে নাকি প্রমাণ করবে, সেটা ভুল কথা। সংবিধানে বা আইনে সিআরপিসিতে নিয়ম হচ্ছে যে ইনভেস্টিগেশন করছে সে প্রমাণ করবে, বলতে দেবেন না। আবার নিজের ভুলটা স্বীকার করবেন না। এই তো ভুল বলে দিচ্ছি। ভুলটা কি? ইডি সিবিআই অ্যারেস্ট করছে, প্রমাণ কি? ইডি সিবিআই আমি সবাইকে এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, এক্সক্লুসিভ যে ছবি, প্লেনে উঠে পড়েছেন, চার্টার্ড বিমানে উঠে পড়েছেন যারা বিধায়কেরা রয়েছেন, যতজন বিধায়ককে সিকিউরড ভাবে নিয়ে আসা যায় তাদেরকে নিয়ে এবার সেই বিমান চলছে হায়দ্রাবাদের পথে। হায়দ্রাবাদের রিসোর্টে নিয়ে যাওয়া হচ্ছে বিধায়কদের, শাসক বিধায়কদের। অর্থাৎ যে কথা রিপাবলিক বাংলা বলছিল, ব্রেক করেছিল, রিসোর্ট পলিটিক্স শুরু হলো ঝাড়খণ্ডে, মহারাষ্ট্রের মতন রিসোর্ট পলিটিক্স শুরু হলো। সরকার বাঁচাতে পারবে ঝাড়খণ্ডের শাসক দল, তার জবাব বাংলার মানুষ চায়। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, জবাব চায় বাংলা নিয়ে। জবাব চায় বাংলা আজ এ পর্যন্তই, কাল ফের কথা হবে চোখে চোখ রেখে।